নিউ ইয়র্কে জো বাইডেন ডক্টর ইউনূস বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা, মার্কিন প্রেসিডেন্টের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। 18 মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, রয়টার্সকে জেনারেল ওয়াকার। ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলি আমি মনে করি। পোশাক শ্রমিকদের 18 দফা দাবিতে সম্মত মালিকরা, আজ থেকে সব কারখানা খোলা রাখার নির্দেশ। বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানের ধাক্কা লাগা নিয়ে 2 গ্রামের তুমুল মারামারি, জমির বিবাদ নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে একজনের মৃত্যু। দর্শক, শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন। জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে তাদের পাশেও যুক্তরাষ্ট্র সবসময় থাকবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার নানা দিক নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র তরুণদের আঁকা দেয়াল চিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার হিসেবে দেন। ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে কানাডার সহায়তার বিষয়ে আশ্বাস দেন তিনি। এ সময় বিগত সরকার কিভাবে দেশের শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডা সরকারের প্রশংসা করেন। তিনি কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান। ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেন সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেপরোয়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, যা বিশ্বের শান্তির জন্য চ্যালেঞ্জের। এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তনিও গুতেরেস।
তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে, ইচ্ছা করলেই জাতিসংঘের সনদকে এড়িয়ে যেতে পারে, যখন ইচ্ছা তখন যে কোনো দেশে আগ্রাসন চালাতে পারে, যেন তারা সব জবাবদিহিতার ঊর্ধ্বে। এর এমন আচরণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। 193 সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় জো বাইডেন বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়া। তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন বাইডেন। মানুষের স্বার্থেই আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মনে করেছি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময়। কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় যার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো মানুষের স্বার্থ, আর এটাই গণতন্ত্র। এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবেন। দেবাশিস, আজকে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, কারণ গত রাতে তিনি আসার পরে খুব বেশি বিশ্রাম নেওয়ার সময় পায়নি। সকালে তিনি চলে এসেছেন। স্থানীয় সময় সকাল 11টার পরপরই কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন। তার আগে তিনি সাইডলাইন অর্থাৎ আরও তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার ভিতরে জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন, যেটা খুবই অন্যতম প্রভাবশালী দেশ। জাস্টিন ট্রুডো তিনিও সরকার প্রধানকে এবং তার সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। তার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধানের সাথে তিনি দেখা করে জুলাই বিপ্লব, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো ঘটেছে, যার উপর ভিত্তি করে এই বিপ্লব গঠিত হয়েছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে, সেটার বিস্তারিত তুলে ধরা হয়। বইও তাকে দিয়েছেন। এমনকি আজকের যে প্রধান আকর্ষণ ছিল যে জাতিসংঘের এই অধিবেশনে এর আগে যা কখনো অতীতে ঘটেনি, সেই ইতিহাস ভঙ্গকারী সেই ঐতিহাসিক ঘটনা জাস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক। এবং সেই বৈঠকটি 15 মিনিটের নির্ধারিত বৈঠক ছিল, কিন্তু আমরা সেটা দেখেছি প্রায় আধ ঘন্টার সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে বৈঠক হয়েছে এবং জো বাইডেন তাকে আবেগে জড়িয়ে ধরেছেন এবং তার সরকারকে পূর্ণ সমর্থন এবং তার সরকারের দেশ পুনর্গঠন এবং সংস্কার কাজে যা যা প্রয়োজন তার সবকিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তিনি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন। অর্থাৎ মার্কিন সরকার এই বিষয়ে খুব ভালোভাবে দেখেছে, ভালোভাবে পর্যবেক্ষণ করেছে, সেই বিষয়টি তাকে পুনর্ব্যক্ত করেন এবং তাদের যারা আত্মত্যাগ করেছে, নিহত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তাদের আত্মত্যাগের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ডক্টর ইউনূসের সরকার যে ধরনের সহযোগিতা চাইবে তাকে সেই ধরনের সহযোগিতা দেওয়া হবে। এবং একইভাবে আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একই রকম বলেছেন। একই দিন বিশ্বব্যাংকের প্রধানের সাথে একান্ত বৈঠক করেছেন, একান্ত সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারাও বাংলাদেশের এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে তাদের অর্থনৈতিকভাবে যা যা সহযোগিতা করার অতীতের যে কোনো সময় চেয়ে আরও বেশি সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন। এমনকি আগামীকাল আরও ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকাল জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক সবচেয়ে বড় এই সম্মেলনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশের ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য। লোভ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেন সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেপরোয়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ মহাসচিব। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তিশৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান, দুজনের মধ্যে সুসম্পর্কের কথা। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য, সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে, আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন, তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে, এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সেনাপ্রধান এই সময়সূচি বলে থাকতে পারেন। প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় থাকতে চান না বলেও জানান মতিউর রহমান চৌধুরী। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বলেন, নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। শাকিল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিন থেকেই সবার প্রশ্ন, কতদিন থাকবে এই সরকার, কবে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক দফা সংলাপেও মেলেনি উত্তর। তাই নানা আলোচনা ডানা মেলছিল। সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগ-বিয়োগ মিলছে অনেকের। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না, এরকমটা কোনো কথা তিনি বলেন না। আবার সময় কমও লাগতে পারে, কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছেন, সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি। ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা, সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। ফলে এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। এখন 1-1.5 বছরের মধ্যে নির্বাচন হতেই পারে। আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়ার আগে চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছেন। আমার ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন, আমি ধারণা করতে পারি আর কি। তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলেই আমি মনে করি। নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে। সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা। জাতীয় সরকার হলে সংকটটা, আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে, এটা স্বীকার করতেই হবে। জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশা, অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি। অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি, যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই। অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা। দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। এখন নির্ভর করে, আমি আবারও বললাম,
পরিস্থিতির উপরে, মাঠের পরিস্থিতিটা কী হবে। আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা, এটা সম্ভব না। আর আমি জানি ইউনূস সাহেবের মাইন্ডটা কি, উনি নিজেও বিশ্বাস করেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব উনি এখান থেকে চলে যেতে চান। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেওয়া হবে, তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার, এমনটাই বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনক্ষণ নির্ধারণ না হলেও সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব, 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। গার্মেন্টস সহ শিল্পের শ্রমিকদের 18 দফা দাবি পূরণে মালিক ও শ্রমিকরা একমত হয়েছেন। সচিবালয়ে সরকারের 4 উপদেষ্টার উপস্থিতিতে দাবি বাস্তবায়নে যৌথ ঘোষণা দিয়েছেন তারা। শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি পূরণ হয়েছে, বুধবার থেকে সব কারখানা খোলা থাকবে। এরপরও বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ও মালিক নেতারা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নানা বৈঠক, দেন দরবার ও দাবি পূরণের পরও বিশৃঙ্খলা থামছে না পোশাক কারখানায়। প্রায় 50 দাবি নিয়ে আন্দোলনে শ্রমিকরা। এ অবস্থায় সংকট সমাধানে শ্রম, স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মালিক ও শ্রমিকরা। ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দীর্ঘ বৈঠকে মালিক ও শ্রমিক দুই পক্ষই 18 দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা হাজিরা বোনাস পাবেন 250 টাকা, টিফিন ও নাইট বিল পাবেন 10 টাকা করে। সকল কারখানায় নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে। 10 অক্টোবরের মধ্যে দেয়া হবে বকেয়া বেতন। সাশ্রয়ী মূল্যে রেশনও পাবেন শ্রমিকরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা রিভিউ করা হবে। জুলাই বিপ্লবের শহীদ ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পোশাক কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন নারী ও পুরুষ শ্রমিকরা। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি 90 দিনের পরিবর্তে 120 দিন পাবেন। এর বাইরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে 6 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। উপদেষ্টারা বলেন, পোশাক খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের বুধবারের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান তারা। যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইব এবং শ্রমিকরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলেই আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে, যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। সবাই একমত হয়েছে অনেক কিছু। এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বুধবার থেকে পোশাক শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকরা কেউ শর্ত ভঙ্গ করলে ছাড় পাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অর্ধ শতাধিক। হবিগঞ্জের বাহুবলে সংঘর্ষ হয় জমি নিয়ে বিরোধের জেরে, আর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের সাথে অটো রিকশা ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা।
দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, এর জেরে লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে হাজির হাজারো গ্রামবাসী। রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া এলাকা। পুলিশ জানায় বড্ডাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হাবু মিয়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় পাশের উচালিয়া গ্রামের একজনের অটো ভ্যান ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়, উত্তেজনা দেখা দেয় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। গাড়ি ড্রাইভারে মারছে, ছেলে মারছে পরে এরপরে আবার হেরা বড্ডাপাড়া বাড়ির ভিতরে ঢুকে মারছে। এই ঘটনা রানিং মেম্বার উনারে যে উনার মিলের ভিতরে ফালায় উনারে এবং জালাল এবং হাবুকার ফুটের মিলের ভিতরে ফালায় মারছে। 3 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একসাথে জড়ো হয়ে এরপরে পরবর্তীতে আমরা একসাথে যাই এবং ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে হবিগঞ্জের বাহুবলের ভাবনাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হায়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে। এতে ওয়াহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পহেলা জানুয়ারিতে প্রাথমিকের বই পাচ্ছে শিক্ষার্থীরা, এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সময় কম থাকলেও 70 লটের বই ছাপাতে 147 কোটি 97 লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা কমিটি। পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় বাকি 18 লটের জন্য পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের জন্য প্রায় 10 কোটির মতো বই ছাপা হয়। বছরের প্রথম দিনেই সেই বই হাতে পায় শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পাঠ্যক্রম ইস্যুতে নির্ধারিত সময়ে বই ছাপা নিয়ে কিছুটা শঙ্কা ছিল, তবে সেই সংকট আর থাকছে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি 2025 শিক্ষাবর্ষের প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর 70টি লটের বই ছাপানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে 147 কোটি 97 লাখ টাকা। পাঠ্যক্রমে পরিবর্তন হওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণী সহ বাকি 18 লটের বই ছাপানোর ক্ষেত্রে পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রাথমিকের বইটা আমরা ছাপাবার ব্যাপারে এবং এটা মুদ্রণ করার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছি। যথাসময়ে যাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায় সেটা আমরা টেক্সট বুক করবে এবং এটার জন্য ক্রয় আদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। ছাপানোর ক্ষেত্রে কম সময় থাকলেও তাতে বইয়ের মানে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। মানের ক্ষেত্রে বলা হয়েছে মান একেবারে আপনার সবচেয়ে হাইয়েস্ট হিসেবে, এবং আমরা বলছি আমাদের কর্ণফুলী সে মানটা অনেক ভালো স্পেসিফিকেশন, অন্যান্য ইসে আছে তবে এর নিচে যেন না যায় সেটা মনিটর করতে বলা হয়েছে লোকাল লেভেলে। অর্থ উপদেষ্টা জানান, মাধ্যমিকের বই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে 1.5 লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার প্রস্তাব স্থগিত হয়েছে, তবে রাশিয়া সহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 708 জনের পূর্ণাঙ্গ পরিচয় আর হাসপাতালের তথ্য দেওয়া হয়েছে। medical-info.dghs.gov.bd এই ঠিকানায় ভিজিট করে শহীদদের তথ্য পাওয়া যাচ্ছে। এতে নতুন করে কারো তথ্য সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে ওয়েব অ্যাড্রেসে ভিজিট করে নির্দেশনা অনুযায়ী তথ্য আপলোড করতে হবে। যাচাই বাছাই শেষে নতুন তথ্য সংযুক্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। এর আগে শহীদ 1423 জনের পরিচয় পাওয়ার তথ্য জানায় শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংক্রান্ত উপকমিটি। সেই তালিকা থেকে আরও কিছু সংযোজন বিয়োজনের কথাও বলা হয়। তখন এরই মধ্যে আন্দোলনের শহীদ 724 জনের পরিচয় প্রকাশ করে যমুনা টেলিভিশন। চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে মিরপুর 1 নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের মার্কেট ব্যবসায়ীরা। দুপুরে মার্কেটটির সামনে জড়ো হয়ে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দোকানিরা। তাদের অভিযোগ, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির নেতা জুম্মানের নেতৃত্বে একদল চাঁদাবাজ বিভিন্ন দোকানির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা আরও জানান, চাঁদা না দিলে দোকানিদের মারধর করা সহ নানাভাবে নাজেহাল করা হতো। এ সময় চাঁদাবাজ মুক্ত মার্কেট করতে
ব্যবস্থাপনা কমিটি থেকে জুম্মানকে বহিষ্কারের দাবিও করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। চশমার দোকান, ওই যে বেল্টের দোকান, এগুলি থেকে প্রচুর টাকা পয়সা নেয়। দাড়ি টুপিওয়ালা দেখতে দেখুন ভদ্রলোক, কিন্তু ওনার নামে আমাদের কাছ থেকে প্রতিদিন 4 থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ আর্থিক খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই সহায়তা করবে তা আগামী অক্টোবরে বিশ্বব্যাংকের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে প্রতিনিধি দলটি চলতি ঋণ কর্মসূচির সাথে আরও $3 বিলিয়ন সহায়তার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাথে। IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব এবং অর্থ পাচার সহ বিভিন্ন খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছেন তারা। কারা কি সাহায্য দেবে এটা কোঅর্ডিনেট করে IMF কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য আমার ইসে আছে, অন্যান্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোন রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, অতএব সেটা নিয়ে আলোচনা। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে যায় IMF এর প্রতিনিধি দল। সেখানে গভর্নরের সাথে আলোচনা হয় ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রানীতি নিয়ে। আমদানি ব্যয় মেটানোর পরিমাণ ডলার থাকার কথা ছিল, সেখানে 3.1 আছে। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে IMF এর প্রতিনিধি দলটি। বৈঠক করবেন জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সাথে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবু জাহিদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর HBM ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতায় থেকে টাকা পাচার হওয়া প্রতিটি সরকারের সময়ই অনেকটা নিয়মিত ঘটনা। সর্বশেষ আওয়ামী লীগ শাসনামলে এমন অভিযোগ ওঠে সবচেয়ে বেশি। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। সরকারের এমন পদক্ষেপেরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে দুদকের সাথে বৈঠকে বসে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। তবে 2 ঘন্টা বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি প্রতিনিধি দল। বৈঠকের পর দুদক মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা দিবে বিশ্বব্যাংক। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এ বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগেও অর্থ পাচার ঠেকানো ও এসব অর্থ ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক সদিচ্ছায় তা আলোর মুখ দেখেনি। এদিকে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক MP আবু জাহিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চিরকুটগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনের। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিষয়টি আগে জানা ছিল না। দুপুরের পর এ বিষয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব বলেন, তদন্তে দোষী হলে কেউ ছাড় পাবে না। আখলাকুস সাফা রিপোর্ট।
পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেয়া একটি চেক, টাকার পরিমাণ ৩ কোটি। চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী। চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে। চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট। চিরকুটের যে হাতের লেখা, এটি ওই যুগ্ম সচিব ডক্টর জিয়ার, এবং এখানে যে 5 জনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার, তাদের মধ্য থেকে 2 জনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা লেখা, যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলী আজমের। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন, বাকি 52 জন ভাইবা দিতে যাননি। বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সোবেদ আলীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে। তিনি বলেন, না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। প্রক্রিয়া জড়িত ছিল না, প্রক্রিয়া জড়িত ছিল যে 5 জন সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 5 জন সেক্রেটারির একটা বোর্ড। প্রক্রিয়া জড়িত ছিল না। অভিযোগ আছে, আমাকে পাঠাইতে পারেন, আমি অভিযোগের বিষয়ে জানতে চাই নওগাঁর ওই জেলা প্রশাসকের কাছে। তিনি বলেন, যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে দেখেননি কখনো। এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। স্যারকে আমি ফিজিক্যালি দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে 51টি জেলায় একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পদায়িত হয়েছি, আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আর আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। আজ অফিসেও যাননি তারা। এ খবরে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এটাকে বলে ফিট লিস্ট, বরাবর হয়েছিল, সেইভাবে হয়ে থাকে। এখান থেকে কেউ পোস্টিং পায়, কারো পোস্টিং পেতে দেরি হয়, নাথিং মোর। এখানে ইন্ডিভিজুয়াল কারো কোনো কিছু করার সুযোগই নেই, আর জয়েন্ট সেক্রেটারি প্রশ্নই ওঠে না। হি ইজ নট এ মেম্বার অলসো। এই ধরনের কোনো যদি কেউ দোষী এতটুকু হয়, এই থেকে দায় থেকে কেউ ছাড় পাবে না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আগের সরকারের আমলে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে জোরপূর্বক বদলির অভিযোগ করেছেন কর্মকর্তারা। রাতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে না পেয়ে 2 জন অতিরিক্ত সচিবের সাথে দফায় দফায় বৈঠক করেন যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের 50 কর্মকর্তা। তারা বলেন, সম্প্রতি ডিসি নিয়োগে যোগ্য হবার পরও তাদের পদায়ন না করায় আন্দোলন করেন। অভিযোগ করেন, সেই কর্মকর্তাদের তালিকা ধরে বদলি করা হচ্ছে। বদলি বন্ধ এবং যোগ্যদের পদোন্নতি দেওয়ার দাবি করেন তারা। দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলন ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি সুলহার আশ্বাস দেয়, তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কেউ কথা বলেনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের গোল চত্বরে এই মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন রাব্বি সহ কয়েকজন, অথচ তাদেরকেই হামলাকারী হিসেবে মামলার আসামি করা হয়েছে। গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসের অনিয়ম তুলে ধরায় বিভিন্ন স্বার্থান্বেষী মহল হয়রানিমূলক এই মামলা করেছে বলে দাবি করেন তারা। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এই কর্মসূচিতে অংশ নেন সহকারী শিক্ষকরা। এই সময় তারা বেতন 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবি জানান। এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। পরিবেশ ক্ষতির দায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে হেরিটেজ টোবাকো সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে সিগারেট তৈরির কাঁচামাল ও তামাক পাতা। মঙ্গলবার দুপুরে অভিযানটি চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, তামাক বর্জ্য নদী খালে মিশিয়ে মৎস্য সম্পদের ক্ষতি করেছে, ব্যাহত চাষাবাদ। পাশাপাশি বিষাক্ত গন্ধে বিপাকে কারখানার পাশে গড়ে ওঠা স্কুলের শিক্ষার্থীরা। বজ্রপাতে ঠাকুরগাঁয়ে 3 ও পঞ্চগড়ে 1 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁ সদরের লাউথুতি গ্রামে কয়েকজন কিশোর নদীতে গোসল করছিল। হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত, এতে প্রাণ হারায় আরিফুল ও মনির। এছাড়া বালিয়াডাঙ্গিতে বজ্রপাতে আতাউর নামে 1 জন নিহত হয়েছে। এদিকে পঞ্চগড়েও বজ্রপাতে মারা গেছে 1 জন, আহত হয়েছে কয়েকজন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-র একাংশের সভাপতি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাত 2:30টায় রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে এয়ারপোর্ট থেকে ফিরে আবারও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসের কারণে এই সিনিয়র সাংবাদিকের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, নানা রোগে ভুগছিলেন তিনি। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।